Hello everyone, welcome to another lecture of Macadam, and today we are discussing the chapter number 6 of Economics for Engineers 6M ECE যেখানে আমরা ডিসকাস করছি প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস। ওকে, প্রেজেন্ট ওয়ার্থ অ্যানালাইসিস। তো প্রেজেন্ট ওয়ার্থ অ্যানালাইসিস আমরা আগেও সম্পর্কে হালকা জেনেছিলাম যে প্রেজেন্ট ওয়ার্থ অ্যানালাইসিস যেটা আমরা ইন আওয়ার অ্যানালাইসিস চ্যাপ্টারে, যেখানে আমরা ক্যাশ ফ্লো অ্যান্ড রেট অফ রিটার্ন অ্যানালাইসিস আমরা পড়ছিলাম, সেখানে আমরা প্রেজেন্ট ওয়ার্থ অ্যানালাইসিস সম্পর্কে হালকা একটু জেনেছিলাম। তো প্রেজেন্ট ওয়ার্থ অ্যানালাইসিস আমাদের বলে যে অল দ্য ক্যাশ ফ্লো বা কস্ট অ্যান্ড রেভিনিউ অফ অ্যান অল্টারনেটিভ টু দেয়ার ইকুইভ্যালেন্ট ভ্যালু অ্যাট দ্য প্রেজেন্ট টাইমে যেটা হয়, প্রেজেন্ট টাইমে সমস্ত যে ক্যাশ ফ্লো হচ্ছে উইথ আ মিনিমাম অ্যাট্রাকটিভ রেট রিটার্ন বা এম এ আর আর তাকে মিনিমাম এম এ আর আর যার হচ্ছে। তো ইট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল মেথড অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যানালাইসিস। তো প্রেজেন্টে কারেন্টলি ক্যাশ ফ্লো যত হয়েছে প্রেজেন্ট টাইমে, যত ক্যাশ ফ্লো হলো উইথ দ্য মিনিমাম এম এ আর আর, তাকে আমরা বলা হচ্ছে প্রেজেন্ট অ্যানালাইসিস। তো এই ক্ষেত্রে আমাদের এই প্রেজেন্ট অ্যানালাইসিস করার সময় আমাদের কি মাথায় রাখা হয়, সাধারণত এন্ড অফ দ্য ইয়ার কনভার্সন করা হয়। কেন করা হয়? ইন ইঞ্জিনিয়ারিং ইকোনমি ইট ইজ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস দ্যাট অ্যাজিউম অল দ্য ক্যাশ ফ্লো, কস্ট, রেভিনিউ, সেভিংস অকারিং ডিউরিং আ পিরিয়ড এনকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। মানে প্রত্যেকটা পুরো পিরিয়ড ধরে কি হচ্ছে দেখো, এবং সেটাকে হিসাব কোথায় করো, হিসাবটা করো এন্ড অফ দ্য পিরিয়ডে, একদম শেষে গিয়ে। তো দিস ইজ কল্ড দ্য এন্ড অফ দ্য পিরিয়ড কনভেনশন, মানে অর এন্ড অফ দ্য ইয়ার কনভেনশন when the period is 1 year। ঠিক আছে, মানে আমরা সমস্ত কষ্ট যা হচ্ছে দেখো, কত কষ্ট হচ্ছে না হচ্ছে সব দেখো, বাট পিরিয়ডের শেষে এসে ক্যালকুলেশনটা করো। এই পিরিয়ডের শেষে এসে কত হচ্ছে, এই পিরিয়ডের শেষে এসে কত হচ্ছে, এই পিরিয়ডের শেষে এসে কত হচ্ছে, মানে প্রত্যেকটা পিরিয়ডে বা প্রত্যেক ইয়ারে যদি তোমার পিরিয়ড হয়, তো প্রত্যেক ইয়ারে তুমি এসে তোমার এন্ড অফ দ্য পিরিয়ড বা এন্ড অফ দ্য ইয়ার কনভার্সনটা করো, মানে কনভেনশন করো। ঠিক আছে, এটা এর মেথডটা বলা হয়। না, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা ইজ ভিউ পয়েন্ট অফ ইকোনমিক অ্যানালাইসিস স্টাডিজ। সেখানে আমাদের ভিউ পয়েন্টটা কি রাখতে হয়। ভিউ পয়েন্ট জেনারেলি তিন রকম আমাদের ভিউ পয়েন্ট রাখা উচিত, পার্সপেক্টিভ যে রাখা উচিত সেটা। ফার্স্ট হচ্ছে ওনার অ্যান্ড ফার্মের ভিউ পক্ষ থেকে দেখতে হবে তোমাকে, যে ওনার্স বা ফার্মস ভিউ পয়েন্ট থেকে দেখতে হবে। কনসিডার দ্য কস্ট অ্যান্ড রেভিনিউ দ্যাট ডাইরেক্টলি এফেক্ট দ্য ডিসিশন মেকিং এন্টিটি। যারা অ্যাকচুয়ালি প্রোডাক্টটা বানাবো কি বানাবো না, যারা ওনার আছে তাদের তাদের দিকে আছে। দ্য মোস্ট কমন ইন ইঞ্জিনিয়ারিং ইকোনমি, যারা প্রোডাক্টটা বানাবে তাদের অ্যাঙ্গেল থেকে মেইনলি ভাবতে হবে। ঠিক আছে, নেক্সট আরেকটা ভাবতে হবে যে সোশ্যাল অ্যান্ড গভর্নমেন্টাল পয়েন্ট থাকতে হবে, যে এই প্রোডাক্টটা মার্কেটে আনলে এনভায়রনমেন্টাল কি কজ হতে পারে, সোশ্যাল বেনিফিট কি হতে পারে, আমার ট্যাক্সের তরফ থেকে রেভিনিউ কি আসতে পারে। মানে জেনারেলি এটা পাবলিক প্রজেক্টের ক্ষেত্রে খুবই পরিমাণে ইউজ করা হয়। লাইক ধরো একটা ব্রিজ কনস্ট্রাক্ট হচ্ছে, তো ব্রিজটার ক্ষেত্রে তোমাকে এনভায়রনমেন্টে কি এফেক্ট করবে, সোশ্যাল বেনিফিট কি হবে ব্রিজের, ওই ব্রিজের থেকে আমার ট্যাক্স কত, আমার টোল কত পাইতে পারি, র্যাক ট্যাক্স রেভিনিউ যেটা বলি, টোল কত আসতে পারে। তো এইসব কিন্তু আমাকে বিষয়টা ভাবতে হবে। আর একটা হয় লেন্ডার্স পয়েন্ট অফ ভিউ। লেন্ডার্স মানে কি, যাদের কাছ থেকে আমি লোন নিয়েছি, লোন নিয়ে আমরা এই প্রজেক্টটা বানিয়েছি, তখন আমাদের এই প্রজেক্ট থেকে যে ইনকামটা আসবে, রেভিনিউ আসবে, তার একটা পার্সেন্টেজ আমাকে অ্যাজ আ লোনও চুকাতে হবে। তো এই লোন রিপেমেন্ট ক্যাপাবিলিটি অনুযায়ী আমাকে কিন্তু ভাবতে হবে যে আমাদের প্রজেক্টটা ফিজিবল কি ফিজিবল না। তো সেই জিনিসটা কিন্তু দেখতে হবে। এই তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে জেনারেলি আমাদের দেখতে হয়, যে ওনার পয়েন্ট অফ ভিউ, সোশ্যাল পয়েন্ট মানে যারা ইউজ করবে সেই অ্যাঙ্গেল থেকে, আর লেন্ডার মানে যাদের থেকে ধার নিয়ে প্রজেক্টটা বানিয়েছি তাদের অ্যাঙ্গেলটা ভাবতে হবে। নাও এখন আমাদের আরেকটা পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট আছে, যে এই যে লেন্ডার মানি, আমার কাছে ধার ধার করে টাকা নিয়েছি, তো এই যে বরোড মানি যেটা এসছে আমাদের কাছে, এই বরোড মানিটাও তো আমাদের অ্যাজ আ ক্যাপিটাল এসেছে আমার কাছে। তো এই বরোড মানিটা হচ্ছে কি জিনিস, তো এর পয়েন্ট অফ ভিউটা আমাদের দেখতে হবে। তো এটা একটা সোর্স অফ ক্যাপিটাল, মানে আমাদের ক্যাপিটাল ইনকাম যে ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টের একটা সোর্স। এটা ডাজ নট এফেক্ট দ্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কোনো এফেক্ট রাখে না। দ্য এম এ আর আর অলরেডি অ্যাকাউন্টস ফর দ্য কস্ট ক্যাপিটাল, এটাকে কস্ট ক্যাপিটালে অলরেডি এটাকে অ্যাকাউন্ট করে নেয়। অ্যান্ড দ্য বরোড মানি ভিউ পয়েন্ট মিনস উই অ্যানালাইজ দ্য প্রজেক্ট ওট ইন্ডিপেন্ডেন্ট অফ ফাইন্যান্সিং স্ট্রাকচার। মানে আমি বড় করে আমি কতটা ধার নিচ্ছি না নিচ্ছি সেই জিনিসটা আমি এখানে দেখবো না। ঠিক আছে, ওই জিনিসটা বাদ দিয়ে আমি আমার প্রজেক্টের কতটা, আমার যে প্রজেক্ট করছি বা আমার বিজনেস বলো যাই বলো, সেটা কতটা ওর্থ আছে সেটা আমি দেখবো। আমার ফাইন্যান্সিং স্ট্রাকচারকে ইন্ডিপেন্ডেন্ট রেখে, মানে আমি বড় করে বানাচ্ছি না কিভাবে বানাচ্ছি সেটা পরে, এটাকে বলে বড় মানি পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, এখন এখানে কি কি মেইনলি কেস করা হয়, মেইনলি এখানে দুটা জিনিস ফাইন্যান্সিং এ দেখা হয়। যে ফার্স্ট হলো লোন প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট পেমেন্ট বিকাম দ্য ক্যাশ ফ্লো অফ অ্যানালাইসিস। এটাকে আমাদের ইন্টারেস্ট আসবে, আমরা যে প্রিন্সিপাল হিসেবে নিলাম, তারপরে হচ্ছে সেটাকে আবার ইন্টারেস্ট হিসেবে দিলাম, তো সেই জিনিসটাকে আমার ক্যাশ ফ্লোতে একটা হালকা করে অ্যানালাইসিস করা হবে। ঠিক আছে, তারপরে ক্যাশ ডিডাক্টিবিলিটি দেখা হবে, যে ইন্টারেস্টের রিডিউস, ক্যাশ ডিডাক্টিবিলিটি ইন্টারেস্ট রিডিউসেস দ্য এফেক্ট কস্ট অফ দ্য ডেপ্ট। মানে আমাদের টোটাল ডেপ্ট আছে, তার জন্য ট্যাক্স থেকে যে ডিডাকশনটা হচ্ছে, সেই ট্যাক্স ডিডাকশনটা আমার আলটিমেটলি ডিবেট ডেপ্ট থেকে বা আমার লোন থেকেও কিন্তু কিন্তু এফেক্টিভ হবে।
ঠিক আছে, রিডিউস এফেক্টিভলি রিডিউস হবে। তো সেটা আমাদের মাপতে হবে। তাহলে এই ক্যাশ ট্যাক্স রিডাকশনের পরে যে আমাদের কাছে ইন্টারেস্টটা আসবে সেটা কিন্তু আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। ঠিক আছে, বুঝলাম তাহলে আমরা আমরা বড় মানি পয়েন্ট অফ ভিউ আমরা কি দেখি আর কি। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট টপিকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ইন কেস অফ আমার ফিজিক্যাল ওর্থের ইম্পর্টেন্ট টপিক গুলো, দ্যাট ইজ এফেক্ট অফ ইনফ্লেশন অ্যান্ড ডেফিনেশন অন আওয়ার ফিজিক্যাল ওর্থ। তো ফিজিক্যাল ওর্থের উপরে আমার ইনফ্লেশনের কি এফেক্ট হচ্ছে বা ডিফ্লেশনের কি এফেক্ট হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ফার্স্ট হচ্ছে, প্রথম হলো টু অ্যাপ্রোচেস হইতে পারে। একটা হচ্ছে অ্যাপ্রোচ ওয়ান, যেখানে আমরা অ্যাকচুয়াল যে আমার কারেন্সি আছে সে বা অ্যাকচুয়াল ডলার বলো অ্যাকচুয়াল রুপি বলো, সেইটা মার্কেট নমিনাল ইন্টারেস্ট রেটের সাথে আমরা বার করতে পারি। তো ফিজিক্যাল ওয়ার্ড সেইখানে ক্যালকুলেশন হবে সিম্পলি এরকম, ইন্টিগ্রেশন এন ইকাল টু জিরো টু ক্যাপিটাল এন, অ্যাকচুয়াল আমার যে ডলার বা অ্যাকচুয়াল সেটা আমার এখানে আছে অ্যাকচুয়াল, তার বাই হলো ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। তো এটা একটা হতে পারে যেখানে আমরা নমিনাল ইন্টারেস্ট নিয়ে কথা বলছি আর অ্যাকচুয়াল ডলার নিয়ে কথা বলছি। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে আমরা রিয়াল ডলার নিয়ে কথা বলছি, অ্যাকচুয়াল না রিয়াল ডলার নিয়ে কথা বলছি, যেটা আমরা রিয়াল ডলার আর রিয়াল ইন্টারেস্ট নিয়ে কথা বলছি, যেটা অ্যাকচুয়াল মানে আমার ইনফ্লেশন বাদ দিয়ে যেটা কাজ হচ্ছে সেটা নিয়ে কাজ করছি। তো সেটা আমার এরকম হতে পারে। কিন্তু দুই অ্যাপ্রোচে আমরা জেনারেলি দ্য সেম প্রেজেন্ট ওর্থ ইজ অ্যাপ্লাইড কারেক্টলি। দুই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ওর্থ কিন্তু সেম পাই। এটা একটা ব্যাপার। এখন যদি দেখা হয় দুই ক্ষেত্রে আমার আলাদা পাচ্ছি, সে বুঝতে হবে যে আমাদের ক্যালকুলেশনে গড়বড় হয়েছে, নাহলে কিছু একটা গড়বড় আছে। ঠিক আছে, তো এটাকেই বলে আমরা কনসিস্টেন্সি রুল, দ্য অ্যাকচুয়াল পেয়ার dollars with market nominal interest and the real dollar with real interest mixing them gives the incorrect result। তাদেরকে মিক্স করে ফেললে আমার একটু মুশকিল হতে পারে। মানে আমাকে সবসময় অ্যাকচুয়াল ডলারের সাথে নমিনাল ইন্টারেস্ট নিতে হবে, অথবা রিয়াল ডলার যদি আমার ইউজ করি বা রিয়াল কারেন্সি যদি নেই তার সাথে আমাকে রিয়াল ইন্টারেস্ট নিতে হবে। তো এই রিয়ালের সাথে রিয়াল, অ্যাকচুয়ালের সাথে নমিনাল, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে এফেক্ট অফ ইনফ্লেশন। এফেক্ট অফ ইনফ্লেশন ফিজিক্যাল, তা ইনফ্লেশনের কি এফেক্ট হচ্ছে এটা আমি এখন দেখবো। মানে যেটা অ্যাপ্রোচ তো বুঝলামই। তো এই ক্ষেত্রে এফেক্ট অফ ইনফ্লেশনের ক্ষেত্রে আমরা জেনারেলি কি করি, রিয়াল ক্যাশ ফ্লো আমি ধরে নিলাম এ ড্যাশ, রিয়াল ক্যাশ ফ্লো যেটা আছে, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে এন বছরের পরে কি করছে, দ্য অ্যাকচুয়াল ডলার কত হবে। কারণ আমি এখন কারি কিসের হিসাবে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ডলারের যে ফর্মুলা সেই ফর্মুলাতে যাবো। তো অ্যাকচুয়াল ডলার কি হবে, অ্যাকচুয়াল ডলার আমার ইনফ্লেশন অ্যাড করে হবে। তো ইনফ্লেশন কত হবে, ইনফ্লেশন রেট যদি এফ ধরি, তো সেই ক্ষেত্রে এ এন ইকাল টু এ ড্যাশ ওয়ান প্লাস এফ টু দি পাওয়ার এন হবে। ইনফ্লেশনটা আমি অ্যাড করে দিলাম আমার অ্যাকচুয়াল ডলারে, মানে আমার রিয়াল ক্যাশের সাথে ইনফ্লেশনটা অ্যাড করে দিলাম, যেটা আমার অ্যাকচুয়াল ডলার হয়ে গেল। এবার এই অ্যাকচুয়াল ডলার পেলাম। এবার মার্কেট রেট কত হবে, মার্কেট রেট সিম্পলি হবে, আমি যে যদি আই ড্যাশ ভাবিয়েছি আমার অ্যাকচুয়াল রেট, এবং ইনফ্লেশন যদি আমার রেট এফ হয়, সেই ক্ষেত্রে তাহলে সিম্পলি হবো ওয়ান প্লাস আই ড্যাশ ইন্টু হচ্ছে ওয়ান প্লাস এফ মাইনাস ওয়ান, দ্যাট উইল বি আওয়ার মার্কেট রেট বা হচ্ছে নমিনাল রেট। ঠিক আছে, তো নমিনাল রেট আমার পেয়ে গেলাম, অ্যাকচুয়াল ডলার বা অ্যাকচুয়াল কারেন্সি আমার পেয়ে গেলাম। দেন আমি ডাইরেক্ট ফিজিক্যাল বার করবো উইথ দ্য পেয়ার অফ অ্যাকচুয়াল কারেন্সি অ্যান্ড নমিনাল ইন্টারেস্ট বা মার্কেট ইন্টারেস্ট। তাহলে সিম্পলি আমার কাছে এ এন বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন ফর্মুলা অ্যাপ্লাই করো। আর আলটিমেটলি আমরা এখানে এই যে ফর্মুলা যেগুলো আমরা ডিরাইভ করলাম, আমরা রিয়াল ভ্যালু আর কিসে ভ্যালু দেয় সেটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা রিয়াল ভ্যালু রেসপেক্টও আমরা পেয়ে যাবো। তো আলটিমেটলি যদি আমরা এ এন বাই ওয়ান প্লাস আই ইন্টু এন করি, সেই ক্ষেত্রেও আমরা ফিজিক্যাল ওর্থ পাবো, বা এ ড্যাশ বাই ওয়ান প্লাস আই ড্যাশ টু দি পাওয়ার এন যদি করি, তাও আমরা ফিজিক্যাল ওর্থে পাবো। তো এটাই বলা হচ্ছে যে ফিজিক্যাল ওর্থ ইজ দ্য সেম ওয়েদার কম্পারেটিভ ইন অ্যাকচুয়াল ডলার অর ওয়েদার উইথ দ্য রেসপেক্টিভ রেট। ঠিক আছে, নমিনাল বলো বা অ্যাকচুয়াল বলো, যাই করো আমার ফিজিক্যাল ওর্থ সেমই আসবে। এটাই এখানে সিম্পলি বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাই ইনফ্লেশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে। এটা দেখলাম ইনফ্লেশনের এফেক্ট কি হয়, বাট ইনফ্লেশন যদি খুব হাই হয় তাহলে কি কি এফেক্ট পড়বে আমার মার্কেটে। হাই ইনফ্লেশনের জন্য কি হবে, মার্কেট রেট ইনক্রিজ করবে, রিডিউসেস দ্য প্যারেন্ট রেট। এবার ইনফ্লেশন মানে এফ, ইনফ্লেশন বাড়ছে মানে কি, এফ বাড়ছে। তো এফ যদি বাড়ে তাহলে কি মার্কেট রেট যেটা আছে, মার্কেট রেটও আলটিমেটলি বাড়বে। ঠিক আছে, মার্কেট রেট আই যদি বাড়ে, তাহলে আইটা কোথায় আছে, আমার ফর্মুলার নিচে আছে। তাহলে নিচে যদি বাড়ে তাহলে আলটিমেটলি কি ফিজিক্যাল ওয়েলথ আমার কমবে, ফিজিক্যাল ওয়েলথ আলটিমেটলি কি হচ্ছে আমার কমে যাচ্ছে ফিউচার বেনিফিটের ক্ষেত্রে। তো প্রজেক্ট দ্যাট সিম ইকোনমিক্যালি জাস্টিফাইড আন্ডার লো ইনফ্লেশন মে বি আনঅ্যাট্রাকটিভ ইন আন্ডার দ্য হাই ইনফ্লেশন। ধরো যখন আমি প্রজেক্টটা ভেবেছিলাম তখন ইনফ্লেশন অনেক কম ছিল, তো সেই ইনফ্লেশন অনেক কম ছিল, তো আমি ভাবলাম যে আচ্ছা ইনফ্লেশন তো অনেক কম আছে, এই প্রজেক্টটা ক্যালকুলেশন করে দেখলাম যে আমার জাস্টিফাইড হচ্ছে, কোন ব্যাপার না, ইকোনমিক্যালি জাস্টিফাইড হয়ে যাচ্ছে।
যে আমি এই প্রজেক্টটা বানাতে পারি, আমার প্রফিট আছে। যখনই দেখা গেলো ইনফ্লেশন আর হাই ইনফ্লেশন হয়ে যাচ্ছে, তখন কেসটা কি হয়ে গেল, হাই ইনফ্লেশনের ক্যালকুলেশনে কিন্তু গড়বড় হয়ে যাবে, এই এফ এর ক্যালকুলেশন এখানে কিন্তু এসে যাবে, এন্ড এফ হাই হবে, ফিজিক্যাল ওর ডাউন হবে, এন্ড ফিজিক্যাল ওর ডাউন হয়ে গেল মানে হতে পারে দেখা গেলো ইকোনমিক্যালি জাস্টিফাইড হচ্ছে না। তো এই সমস্যা কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে আমাদের ডিফ্লেশন বা নেগেটিভ নেগেটিভ এফ, মানে ডিফ্লেশন হচ্ছে আমার এখানে ইনফ্লেশন না, ডিফ্লেশন হচ্ছে পার্চেসিং পাওয়ার ইনক্রিজ করছে। তো পার্চেসিং পাওয়ার যদি ইনক্রিজ হয়, সেই ক্ষেত্রে আমার কি হবে, এই ফিজিক্যাল ওরটাও ইনক্রিজ করবে, মানে এফ এর ভ্যালুটা কমছে, এফ এর ভ্যালুটা কমছে, তাহলে এফ এর ভ্যালু যদি কমে তাহলে ফিজিক্যাল ওরতে ভ্যালু বাড়বে। তো ফিজিক্যাল ভ্যালু বাড়বে, এনকারেজ দ্য সেভিং রাদার দ্যান ইনভেস্টমেন্ট। তো এটা কি করে যে আমি টাকাটা ইনভেস্ট করবো নাকি ইসে করবো, এই ক্ষেত্রে টাকাটা ইনভেস্ট করে রাখাটা থেকে সেভিং করে রাখাটা বেশি বেশি যোগ্য মনে হয়। টাকাটা রেখে দাও, টাকার ভ্যালু কিন্তু বেড়ে যাবে, এরকম একটা বিষয়। তো এবার ফিজিক্যাল ওর্থের বিষয়টা এখানে এখানে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, নাও নেক্সট হচ্ছে ট্যাক্স ইজ প্রেজেন্ট ইন প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস। প্রেজেন্ট ওর্থ অ্যানালাইসিস যদি আমি ট্যাক্সের যে ক্যাটাগরিতে আছে সেটা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে কি হবে, ঠিক আছে। তো ট্যাক্স নিয়ে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে আফটার দ্য ট্যাক্স ক্যাশ ফ্লো কেমন হবে, আর আফটার ট্যাক্স প্রেজেন্ট ওর্থ কেমন হবে। তো ক্যাশ ফ্লো, সেই আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো কি হবে, আমি আমার যে অ্যাকচুয়াল যে ক্যাশ ফ্লো ছিল তার থেকে আমি ট্যাক্স বাদ দিয়ে দিলাম, সেটা আমার আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো হয়ে গেল। ঠিক আছে, এবার ট্যাক্স কি, ট্যাক্স কি জিনিস, ট্যাক্স হচ্ছে আমার দুই রকম থেকে আসবে। একটা হচ্ছে আমার ইনকামের উপর ট্যাক্স আসবে, এবং ট্যাক্স রেট যত আছে সেই হিসাবে আসবে। তো এই ইনকামেবল ট্যাক্স, ট্যাক্সেবল ইনকাম, ইনকাম যা আসে তার সাথে ট্যাক্স রেটটা গুণ করলেই আমরা আমাদের ট্যাক্সটা পেয়ে যাবো। এবার ট্যাক্সেবল ইনকাম কি জিনিস, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমার টোটাল যে রেভিনিউ যেটা আছে, রেভিনিউ থেকে আমার টোটাল সম্পূর্ণ অপারেট করতে যতটা কষ্ট হয়েছে, এন্ড আমার ডিপ্রেসিয়েশন যত আছে সেটা মাইনাস করে আমার যেটা আসছে সেটাকে বলছি আমার ইনকাম। ঠিক আছে, তো এটা বুঝে গেলাম ক্যাশ ফ্লো। এবার প্রেজেন্ট ওর্থ কি হবে, প্রেজেন্ট ওর্থে আমাদের এই যে আমাদের ক্যাশ ফ্লো আফটার দ্য ট্যাক্স আছে এইটাকে কনসিডারেশনে নিতে হবে। আমরা এখানে ক্যাশ ফ্লো আগে যেটা নিচ্ছিলাম, এখানে যে ক্যাশ ফ্লো আগে যেটা নিচ্ছিলাম ওই ক্যাশ ফ্লোতে এখন কাজ হবে না, এখন আমাদের এই ট্যাক্সের পরের যে ক্যাশ ফ্লো সেটা নিয়ে আলোচনা করতে হবে। এন্ড ইন্টারেস্ট যেটা আছে, ইন্টারেস্টটা আমাদের ট্যাক্সের পরের ইন্টারেস্ট নিয়ে কাজ করতে হবে। ব্যাস এইটাই হচ্ছে আমাদের আফটার ট্যাক্স প্রেজেন্ট ওর্থ। এবং এই ক্ষেত্রে আফটার ট্যাক্স এম এ আর আলাদা হবে। তো আফটার ট্যাক্স এম এ আর ইন্টারেস্ট যেটা আছে সেটা, রিটার্ন রেট যেটা আছে সেটা হবে। তো সেই ক্ষেত্রে ওই ট্যাক্স বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স এই ব্যাপারটা চলে আসবে। এন্ড টি হচ্ছে আমাদের এফেক্টিভ ট্যাক্স রেট। ঠিক আছে, ট্যাক্স রেট বা ট্যাক্সের টি, এই হলো ব্যাপার। তাহলে এইবার ইকোনমিক ক্রাইটেরিয়ান ফর প্রেজেন্ট ওর্থ, প্রেজেন্ট ওর্থের জন্য আমার ইকোনমিক কি কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হয়। ফর হচ্ছে সিঙ্গেল অল্টারনেটিভের জন্য, যদি ধরো একটাই আমার কাছে মেথড আছে, সেই মেথড আমি নিবো কি নিবো না, সেটা ক্ষেত্রে আমি ডিসাইড করি যে প্রেজেন্ট ওর্থ আমার জিরোর থেকে উপরে বা জিরো আছে কিনা। ঠিক আছে, প্রেজেন্ট ওর্থটা এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করছে কিনা, স্যাটিসফাই করে তাহলে ওই প্রজেক্টটা ফিজিবল আছে, অ্যাকসেপ্ট করো। এবার যদি দেখা যায় যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে, ঠিক আছে, যে আমরা ফিজিক্যাল ক্যালকুলেশন করলাম এন্ড ক্লোজ চুজ দ্য হাইয়েস্ট, মানে আমার দুইটা এরকম দুইটা প্রোডাক্ট দুইটা আমাদের কাছে আছে, দুইটা আমাদের মিউচুয়ালি প্রায় একই রকমই আছে, বাট সেই ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ওটা আলাদা আলাদা আসছে, যেটা বেশি আসবে সেটাকে চুজ করে ফেলো, ব্যাস কাহিনী শেষ। এবার ইন্ডিপেন্ডেন্ট অল্টারনেটিভ যদি থাকে, ইন্ডিপেন্ডেন্ট অল্টারনেটিভের ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকসেপ্ট অল উইথ দ্য ইন্ডিপেন্ডেন্ট অল্টারনেটিভ, দুটো আলাদা আলাদা মেথডের আলাদা আলাদা আমার কাছে আছে। ধরো আলাদা আলাদা জিনিসের, একটা বিস্কুটের জন্য, একটা জলের বোতলের জন্য, একটা এটার জন্য, তাহলে সবগুলো একসাথে দেখতেছে, তাহলে কি হবে। তো যেটার ক্ষেত্রে আমার পিটা আমার এই ক্রাইটেরিয়া ফিল করছে, ক্রাইটেরিয়া ফিল করছে সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করে নেবো। মানে এখানেও সিঙ্গেল ক্রাইটেরিয়াটাই ফলছে, বাট সিঙ্গেল ক্রাইটেরিয়াটা মাল্টিপলের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, এই আর কি। দেন হচ্ছে কস্ট অনলি অল্টারনেটিভ, কস্ট অনলি অল্টারনেটিভ সেই ক্ষেত্রে আমার হচ্ছে প্রেজেন্ট ওর্থ অফ কস্ট আমি দেখবো, এন্ড যেই ক্ষেত্রে আমি লোয়েস্ট কস্ট পাবো সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো। মানে কস্ট তোমায় কমাইতে হবে, মানে প্রেজেন্ট ওর্থের রেসপেক্টে দেখতে হবে কোনটায় কস্ট কত হচ্ছে। এইটা এইখানে প্রেজেন্ট ওর্থের রেসপেক্টে কস্ট এত, এইখানে প্রেজেন্ট রেসপেক্টে কস্ট এত, যেখানে সবথেকে কম কস্ট লাগছে সেটা সেটা আমি চুজ করে নেবো, এই হলো ব্যাপার। প্রেজেন্ট ওর্থের ফর্মুলা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম প্রিভিয়াস চ্যাপ্টারসে, লাইক চ্যাপ্টার নাম্বার 4-এ আমরা যেখানে ক্যাশ ফ্লো এন্ড রিটার্ন রেট অফ রিটার্ন আমরা আলোচনা করলাম, সেখানে কিন্তু প্রেজেন্ট ওর্থ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এটা আমরা এখানে দেখেছি অলরেডি। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাপ্লাইং প্রেজেন্ট ওর টেকনিক্স। প্রেজেন্ট ওর্থ অ্যাপ্লাই করার কি কি টেকনিক্স হয়, ফার্স্ট হচ্ছে সেটা দেখো সিঙ্গেল অল্টারনেটিভ, এই যেখানে আমরা ডিসকাসই করলাম ইকোনমিক ক্রাইটেরিয়া এখানে। তো সেগুলো বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, আর এক্সাম্পল গুলো দেখি একটু। ফার্স্ট সিঙ্গেল অল্টারনেটিভ একটা এক্সাম্পল দেখো, আর একটা মেশিনের কস্ট এত দেওয়া আছে, তার অ্যানুয়াল বেনিফিট যেটা আছে সেটা বেনিফিট এত হচ্ছে, 6 বছর ধরে এই বেনিফিট আমি পাবো, অ্যান্ড স্ল্যাবেজ ভ্যালু মানে ওটাকে বিক্রি করে দেওয়া বা অ্যাসেটের ভ্যালু যেটা আছে সেটা $2000 হবে, অ্যান্ড এম এ আর রিটার্ন রেট যেটা আছে
সেটা আমার 10% হবে। অ্যান্ড শুড বি পারচেজ, এটা কি পারচেজ আমি করবোই করবো না, মানে ফিজিক্যাল ওর্থ আমার জিরোর উপরে আছে কি আছে না, ঠিক আছে। তো এবার আমি সর্বপ্রথমে আমাদের ফিজিক্যাল ওর্থ বার করবো। ফিজিক্যাল ওর্থ কি হবে, আমাদের নেট কস্ট প্লাস হচ্ছে এই আমাদের অ্যানুয়াল বেনিফিট, অ্যানুয়াল বেনিফিট উইথ কি হবে আমার পি বাই এ বার করতে হবে। এখানে তুমি পি বাই এ অলরেডি দেখেছি, অ্যানুয়াল বেনিফিটের ক্ষেত্রে কি বার করতে হয়, অ্যানুয়াল বেনিফিটে আমার অ্যানুয়াল বেনিফিট পি বাই এ বার করতে হয়। তো তুমি পি বাই এখানে বার করবো কি কি রেসপেক্টে বার করবো, 10% রেসপেক্টে আমরা 6 বছরের জন্য বার করবো। তাহলে এই 5,000 ইন্টু পি বাই এ ক্যালকুলেশন হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2,000, 2,000-এর সাথে এখানে এখানে কি হবে দেখো, স্ল্যাবেজ ভ্যালু। স্ল্যাবেজ ভ্যালু ক্ষেত্রে কি হয়, ফিউচার ভ্যালু হয় স্ল্যাবেজ ভ্যালু, তো সেক্ষেত্রে পি বাই এফ হবে, ঠিক আছে। তো পি বাই এ বার করবো, তো এটা 10% রেসপেক্টে। আর এই পি বাই এ আর পি বাই এফ এর ইসে কি হয়, ফর্মুলা তো অলরেডি পড়েছি, তো বলো দেখি কি হয়। খুবই খুবই সিম্পল কিন্তু, ঠিক আছে। তো যখনই এ এফ, তো যখনই আমাদের এখানে পি আর এর ক্যালকুলেশন চলে আসবে, পি আর এ, তখন আমাদের ফর্মুলাটা কি আসবে, পি আর এ। পি আর এ তো আমরা অলরেডি দেখেছি, পি আর এ যখন ক্যালকুলেশন থাকবে, তো সিম্পলি তখন আমাদের ফর্মুলাটা হয়ে যাবে আমাদের কি ও আই, পি থেকে এ, দেখো পি আর এ আছে, পি বাই এ, তাহলে সিম্পলি এটা আসবে হচ্ছে উপরেই আমার থাকবে, সরি কি লিখছি আমি এটাকে, এরকম না। তো পি বাই এ মানে নিচে আই থাকবে, ঠিক আছে, নিচে সিঙ্গেল আই থাকবে। তো নিচে যদি সিঙ্গেল আই থাকে তাহলে সিম্পলি উপরে 1/i টু দি পাওয়ার n -1 বাই হচ্ছে সিঙ্গেল আই। আর যেহেতু এটা পি আর এ আছে, এফ নাই, তাহলে সেক্ষেত্রে এখানে এক্সট্রা একটা 1 - i টু দি পাওয়ার n মাল্টিপ্লাই হবে। তো এটা হবে হচ্ছে আমাদের পি বাই এ। আর পি আর এফ এর মধ্যে কি আছে, এ নাই, পি আর এফ, তাহলে সিম্পল আমাদের এই যে এই পার্টটাই হবে, মানে 1 - i টু দি পাওয়ার n। এটি জাস্ট আমাদের মাল্টিপ্লাই হবে, কার সাথে মাল্টিপ্লাই হবে, যেহেতু পি আর এফ, পি এফ আছে, পি এফ আছে, তাহলে এটা 1/, হবে সিম্পলি 1/, হবে। অ্যান্ড 1/, মানে হচ্ছে এখানে আবার এফ বাই হবে, তো এফ বাই এটা হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সিম্পলি এ ইন্টু এত হবে। তো এই হলো আমাদের সিম্পলি ফর্মুলা, যেটা আমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, এখানে ক্যালকুলেশন করো, এখানে প্লাস এত আসছে, তো এই ক্ষেত্রে এটা পারচেস করা উচিত। তো এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, যেটা কিন্তু আমাদের ইউনিট নাম্বার মডিউল নাম্বার 2 তে আলোচনা করেছিলাম, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, এই পি বাই এ, ধর এ বাই পি, এফ বাই পি, পি বাই এফ, তো এই কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা এখন দেখতে হবে। নেক্সট হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। ক্যাশ ফ্লো ডায়াগ্রাম কি বলতে কি বুঝছি, ক্যাশ ফ্লো ডায়াগ্রাম মানে কোন দিকে ক্যাশ ফ্লো হচ্ছে, অলরেডি বলছি প্রত্যেকটা পিরিয়ড ওয়াইজ আমরা দেখবো। এন্ড আমরা আপার ডাইরেকশন মানে আমার পজিটিভ ইনকাম হয়েছে, এন্ড নিচের দিকে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ইনভেস্টমেন্ট হয়েছে, ঠিক আছে। এই আর কি, ক্যাশ ফ্লোটা অলরেডি ডিসকাস করেছিলাম আমরা। তারপর মাল্টিপল অল্টারনেটিভ এবং কম্পেয়ারিং অল্টারনেটিভস, এটা সম্পর্কে আমরা আলোচনা করি। অল্টারনেটিভ, তো মাল্টিপল অল্টারনেটিভ বা কম্পেয়ারিং অল্টারনেটিভ বলতে আমরা কি বুঝি। এই ক্ষেত্রে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ইকুয়াল সার্ভিস লাইফ সম্পর্কে দেখতে হবে, যে হোয়াট অল্টারনেটিভস হ্যাভ দ্য সেম ইউজফুল লাইফ, মানে আমাদের কোন কোন অল্টারনেটিভ মেথডে আমরা পাচ্ছি সেটা দেখতে হবে। সিম্পলি কম্পিউট দ্য ফিজিক্যাল ওর্থ কম্পিউট করতে হবে, অ্যান্ড সিলেক্ট দ্য ওয়ান উইথ দ্য হাইয়েস্ট ফিজিক্যাল ওর্থ, সেটাকে আমরা ইকুয়াল সার্ভিস লাইফ বলবো, ঠিক আছে। দেন হচ্ছে আনইকুয়াল সার্ভিস লাইফের দেখতে হবে, লিস্ট কমন মাল্টিপল এখানে নিতে হবে, এখানে এলসিএম মেথড ইউজ করতে হবে। এলসিএম মেথড আমরা আগেও দেখেছি। এলসিএম মেথড কি বলে, সিম্পলি যেখানে আনইকুয়াল লাইফ হচ্ছে, যে আমরা কোনোটা 6 বছরের জন্য হচ্ছে, কোনোটা 5 বছরের জন্য হচ্ছে, কোনোটা 3 বছরের জন্য হচ্ছে, তো এখানে বছর আল্লাহ আল্লাহ হচ্ছে, তো সেক্ষেত্রে এলসিএম নিয়ে আলোচনা আমাদের করতে হবে। তো এলসিএম মেথড এখানে আমরা ইউজ করবো ইন্ডিভিজুয়াল লাইফে, অ্যান্ড সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ বা রিপিটেড একটা আমরা পাবো, ঠিক আছে। ইচ অল্টারনেটিভ ইজ রিপিটেড বা অ্যাজিউম টু রিনিউ ইনিশিয়াল কস্ট, এলসিএম হরাইজন ইজ লিস্ট, ঠিক আছে। যেমন ফাইন্ড দ্য এলসিএম ফর অল লাইফ, ধরো 3 আর 4 বছর, 4 বছর যদি আমি পার করি, তাহলে তাদের এলসিএম হয় 12 বছর, তাহলে 12 বছরকে ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। এবার 6, 5, 3 হলে 6, 5, 6, 30, তো 30 এখানে আমাদের এলসিএম হবে, তো 30 বছর নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, এরকম একটা ব্যাপার। তারপর রিপিট ইচ অল্টারনেটিভ উইথ দ্য এলসিএম পিরিয়ড, তাহলে এখন এই এলসিএম যে নতুন বছর পেলাম, এই বছরের রেসপেক্টে আমরা প্রত্যেকটা অল্টারনেটিভকে ভাববো। তার ভাবার পরে তো সেটাকে নিয়ে আমরা আমাদের ফিজিক্যাল ওয়েট বার করবো এই বছরের রেসপেক্টে। কারণ দেখো ফিজিক্যাল ওয়েটের যে ক্যালকুলেশনটা আছে, যে ফর্মুলাটা যেটা আছে, সেখানে কি সব জায়গায় কিন্তু আমাদের এখানে সেম ইয়ার আছে। তো সেম ইয়ার যদি সব জায়গায় থাকে, তাহলে আমরা ডিফারেন্ট ইয়ারে কি বার করবো, অসবার করবো না, তো আমাদের এখানে এলসিএম টা কিন্তু নিতে হবে। এটা মেথড আমরা আগেও বলেছি, যে আগেও আমরা আই থিঙ্ক ক্যাশ ফ্লো চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম। নেক্সট হচ্ছে স্টাডি পিরিয়ড মেথড। স্টাডি পিরিয়ড মেথড কি হয়, এটা তো দেখলাম ইকুয়াল সার্ভিস লাইফ দেখলাম, আনইকুয়াল দেখলাম। এবার এখানে আরেকটা মেথড হতে পারে স্টাডি পিরিয়ড মেথড হতে পারে।
সেক্ষেত্রে কি হয়, স্পেসিফাইড প্ল্যানিং হরাইজন ইজ গিভেন। সেক্ষেত্রে রিগার্ডলেস দ্য ইকুইপমেন্ট অফ লাইফ, ইকুইপমেন্ট লাইফে যাই হোক, ইকুয়াল হোক আনইকুয়াল হোক যায় আসে না, ইউজ দ্য স্টাডি পিরিয়ড, এই ক্ষেত্রে আমরা স্টাডি পিরিয়ড ইউজ করি, আমরা হরাইজন প্ল্যানিং করি, প্ল্যানিং দ্য হরাইজন, হরাইজন করি। এই ক্ষেত্রে কি হয়, আমার এস্টিমে মার্কেটকে এস্টিমেট করা হয়, মার্কেট ভ্যালু কত হচ্ছে এন্ড অফ দ্য স্টাডি পিরিয়ড, মানে সম্পূর্ণ আমার চলে যাওয়ার পরে মার্কেট ভ্যালু আমার কত থাকছে আলটিমেটলি, সেই মার্কেট ভ্যালুকে এখানে দেখা হয়। যেমন ধরো একটা ফার্স্ট কোন একটা বি, এ মেথড আছে, এ অল্টারনেটিভ, আমার প্রথম কস্ট 15,000 লাগছে, তারপরে অ্যানুয়াল বেনিফিট ধরো 4,000 লাগছে, স্ল্যাবেজ আলটিমেটলি স্ল্যাবেজ আমার 1,000 হচ্ছে। এন্ড বি অল্টারনেটিভে কি হচ্ছে, বি অল্টারনেটিভে 6 বছরের আমার লাইফ টাইম হচ্ছে, আর এখানে 25, 6 আর 3,000 এরকম করে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি দেখবো, আমাদের এলসিএম দেখবো, এলসিএম সিম্পলি কত হবে, এলসিএম সিম্পলি আমাদের 6 হবে, 6 আমরা এলসিএম 6 আমরা পেয়ে গেলাম। তাহলে 6 বছরের রেসপেক্টে আমরা সবগুলার ফিজিক্যাল লোড বার করবো। তাহলে এটা 6 বছরের রেসপেক্টে ফিজিক্যাল লোড কত হবে, এই ক্ষেত্রে ফিজিক্যাল লোড আমাদের ক্যালকুলেশন আমরা অলরেডি দেখেছি তোমাদের, তো সিম্পলি আমাদের হবে -7.53, ঠিক আছে, মাইনাস আসছে মানে কি ফিজিক্যাল লোডটা ঠিক আসছে না। দেন হচ্ছে ফিজিক্যাল ওয়ার্থ ওভার 6 ইয়ার, 6 ইয়ারে ফিজিক্যাল ওয়ার্থ কত হচ্ছে ইন কেস অফ প্ল্যান বি, সেই ক্ষেত্রে প্লাস 2,000 সামথিং আমার ফিজিক্যাল ওয়ার্থ আসছে। দ্যাট মিনস আমাদের অল্টারনেটিভ বির ক্ষেত্রে ফিজিক্যাল ওয়ার্থ বেশি আসছে, তো আমরা সেই ক্ষেত্রে অল্টারনেটিভ বিটা আমরা ইউজ করবো। তো এটা এখানে ব্যাপার হচ্ছে, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে জানলাম এটা এখানে ব্যাপার আমরা হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কোন মেথডটা ইউজ করবো, আনইকুয়াল সার্ভিস যেটা আছে সেটা আমরা সার্ভিস লাইফ মেথড বা এলসিএম মেথড সেটা আমরা এখানে ইউজ করলাম, কারণ এখানে আমরা এলসিএম ইউজ করছি। ঠিক আছে, তো এইখানেই আমাদের চ্যাপ্টার নাম্বার 6ও শেষ হয়ে গেল, যেখানে প্রেজেন্ট অ্যানালাইসিস সম্পর্কে পড়লাম। নেক্সট আমাদেরকে করতে হবে আনসার্টেনটি ইন ফিউচার ইভেন্টস, এই চ্যাপ্টারটা যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।